আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার হাসানাত আবদুল্লার আর সার্জিস আলমের ফেসবুক পোস্টের জের ধরে আমরা দেখতে পারলাম যে আব্দুল হান্নান মাসুদ ভাই তিনিও একটি পোস্ট করেছেন এবং তিনি যেটি বলেছেন খুবই আরও মারাত্মক। আসলে তাদের একটা দলের মধ্যে এই যে ভিন্ন ভিন্ন স্ট্যাটাস, ভিন্ন ভিন্ন পোস্ট, দেশের রাজনৈতিক অঙ্গনে কিন্তু একটা কি বলবো অস্থিতিশীলতা একটা বিরাজমান হচ্ছে এবং কেউ বুঝতে পারতেছে না কার কথা বিশ্বাস করবে, কার দিকে যাবে, কোন দিকে যাবে। সব সমন্বয়ক এক একজন এক এক ধরনের কথা বলতেছে এবং একই দলের লোক। হাসানাত এক ধরনের ভাষায় কথা বললো, সার্জিস আলম এক ধরনের ভাষায় কথা বললো, এখন আবার এই আব্দুল হান্নান মাসুদ বলতেছে যে হাসানাত আবদুল্লাহ অথবা সার্জিস আলম তাদের দুইজনের যে কোনো একজন মিথ্যা কথা বলেছে, যে কোনো দুইজনের এক কথা সঠিক। আমি প্রথমে আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আব্দুল হান্নান মাসুদ তিনি কী পোস্ট দিয়েছেন, ওইটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সেই পোস্টটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে আব্দুল হান্নান মাসুদ ভাই তিনি পোস্ট করেছেন, তিনি বলেছেন, এসব কি ভাই, পাবলিকলি বলছি দুজনের একজন মিথ্যা বলেছেন, এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপিকে বিতর্কিত করছেন, মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করার কাদের এজেন্ডা প্রশ্ন করেছেন। সরি, আর চুপ থাকতে পারলাম না। এটা হচ্ছে আব্দুল হান্নান মাসুদ ভাইয়ের বক্তব্য, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এনসিপি। বুঝতে পারছেন তো? আব্দুল মাসুদ এর কথা শুনে আমার কাছে মনে হচ্ছে উনি একটি রাগ করে এই কথাগুলো বলেছেন এবং প্রশ্ন তুলে ধরেছেন। আসলে এই যে বয়স কম, তো আমাদের চেয়েও বয়স কম থাকার কারণে আসলে এখনও তারা যে একটা দলের মধ্যে অন্তর্ভুক্ত থাকার পরেও, একই দলের মধ্যে থাকার পরে, বড় বড় দায়িত্বে থাকার পরেও তারা যে এইসব পোস্ট করার আগে আলোচনা করবে, নিজেদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে যে আলোচনা করবে, কি করবে না করবে, এসব বিষয়ে যে ডিসিশন নিতে হবে, সেগুলো কিন্তু তারা নিচ্ছে না। কেন নিচ্ছে না? আমার কাছে সেটাই মনে হচ্ছে যে সমন্বয়কদের মধ্যে অথবা এই একই দলের লোকদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি আছে, পারস্পরিক কিছু সমস্যা আছে, যার কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। এইভাবে যদি আপনারা নিজেদেরকে বিতর্ক সৃষ্টি করেন, একে অন্যের বিরুদ্ধে বক্তব্য দিতে থাকেন এবং সবার বক্তব্য যদি ভিন্ন ভিন্ন পথে যায়, তাহলে কিন্তু দেশের জনগণ কিন্তু আপনাদেরকে গ্রহণ করবে না। অচিরেই কিন্তু আপনারা এই মহানায়ক থেকে কিন্তু খলনায়কে পরিণত হবেন। এ বিষয়ে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং আপনাদেরকে পরামর্শ দেবো যে কোনো বিষয়ে বক্তব্য দেওয়ার আগে, বিবৃতি দেওয়ার আগে, পোস্ট করার আগে সবাই আলোচনা করে একটা মতে এসে তারপর পোস্ট করেন। ঠিক আছে? মনে রাখবেন, আপনারা যদি ব্যর্থ হন, আপনারা যদি মহানায়ক থেকে খলনায়ক পরিণত হন, তাহলে কিন্তু জুলাই আগস্টের বিপ্লব আর থাকবে না। এটা কিন্তু মুছে যাবে। 2000 মানুষ জীবন দিল, এই জীবনটা বৃথা হয়ে যাবে, এই রক্ত দিয়ে বৃথা হয়ে যাবে। আব্দুল হান্নান মাসুদ বলতেছেন যে দুজনের যে কোনো একজন মিথ্যা বলেছে। বাস্তবিক অর্থে সার্জিস আলম যে ভাষায় কথা বলেছে, আমি আপনাদেরকে আগের ভিডিওতেই বলেছি। হাসানাত আবদুল্লাহ যে ভাষায় যেভাবে লিখেছেন, আমার কাছে মনে হচ্ছে প্রতিটা পয়েন্টে একেবারে সেম টু সেম কথাই হয়েছে এবং তিনি সেভাবেই তুলে ধরেছেন। আর সার্জিস আলম যেভাবে লিখেছে, তার কথা থেকেও বোঝা যাচ্ছে যে হাসানাত আবদুল্লাহর সঙ্গে এরকমেরই কথা হয়েছে। কিন্তু সার্জিস আলম নেক্সটে পরবর্তীকালে যেহেতু তিনি স্ট্যাটাস দিয়েছেন, তার মানে তিনি বুঝতে পেরেছেন এবং চাপ মনে হয়েছে তাদের কাছে, এনসিপি এবং সব কিছু মিলে একটা বিতর্ক তৈরি হচ্ছে, সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। এখন হাসানাত আবদুল্লাহ তো স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, সে তো সেনাবাহিনীকে ভয় পেয়ে কথা বলে না এবং সে কাউকে তোয়াক্কা করে না, সে সঠিক কথাগুলি তুলে ধরেছে এবং তিনি বুঝতে পেরেছেন এই জাতির জন্য সামনে দুর্ভোগ আছে। সেনাবাহিনীর প্রধান যদি ওয়াকারুজ্জামান থাকে, জাতির জন্য দুর্ভোগ আছে এবং সে যতই ভালো কথা বলুক না কেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করার কথা যেহেতু তিনি বলতেছেন এবং তিনি যেহেতু সার্জিস আলম কিন্তু তার পোস্টে বলেছেন যে বিশ্বাসের সঙ্গে আপনার এবং স্ট্রেট ফরওয়ার্ডভাবে কিন্তু সেনাপ্রধান বলেছেন ওয়াকারুজ্জামান যে আওয়ামী লীগ যদি পুনর্বাসন না হয়, নির্বাচনে যদি অংশগ্রহণ না করে, তাহলে দেশের পরিবেশ পরিস্থিতি ভালো থাকবে না, এটা কিন্তু বলেছেন। অথচ এই সেনাপ্রধান এই ধরনের বক্তব্য দেওয়ার অধিকার তার নাই, এসব ছাত্র নেতাদেরকে ডেকে এই ধরনের প্রস্তাব দেওয়ার অধিকার তার নাই। তাদের অধিকার কী ছিল? তাদের উচিত ছিল এই বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসরদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো, যারা হত্যা করেছে, যারা গুম করেছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবে, বিচারের আওতায় আনবে এবং সারা বাংলাদেশে তাদের যে সন্ত্রাসী বাহিনী আছে তাদেরকে গ্রেপ্তার করে জেলের মধ্যে ভরবে। কারো বাপের ক্ষমতা নেই বাংলাদেশে, অরাজকতা সৃষ্টি করবে, অস্থিতিশীলতা করবে, এটা একমাত্র সেনাবাহিনীর মদদে এটা হচ্ছে, উস্কানিতে হচ্ছে। তার প্রমাণ আজকে হাসানাত আবদুল্লাহ সার্জিসকে নিয়ে এই প্রস্তাব দিয়াই প্রমাণ করে দেশে আজকে অস্থিতিশীল পরিস্থিতির জন্য এই ওয়াকারুজ্জামান দায়ী। কারণ সে সঠিকভাবে দায়িত্ব পালন না করে সে আরও বলতেছে যে দেশ ঠিকমতো চলতেছে না, আওয়ামী লীগকে আবার নির্বাচনে আনতে হবে, নির্বাচনে ঠিক না আনলে পরে দেশ ভালো চলবে না, দেশের অবস্থা খারাপ হবে, বিশৃঙ্খলা হবে। অথচ এই বিশৃঙ্খলা হওয়ার পিছনে ওয়াকারুজ্জামান দায়ী আমি মনে করতেছি। আপনারা কি মনে করেন? কেন?
কারণ সে সঠিকভাবে দায়িত্ব পালন করতেছে না। সেনাবাহিনী আজকে সেনা শাসন চলতেছে বাংলাদেশে, কিন্তু এর আগে আপনারা দেখেছেন যে সেনাবাহিনীদেরকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে। তো ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে আপনারা কী করছেন? দেশে তো শান্তি শৃঙ্খলা আপনারা বজায় রাখতে পারেন নাই। তো শান্তি শৃঙ্খলা বাহিনী বজায় রাখার দায়িত্ব পুলিশ প্রশাসনের। পুলিশ প্রশাসন ব্যর্থ কী কারণে? পুলিশ প্রশাসনের মধ্যে এখনও সেই দোষরা বসে আছে, যারা এই জুলাই আগস্টে আপনার গুলি চালিয়েছে, চিহ্নিত সন্ত্রাসী, চিহ্নিত পুলিশের মধ্যে যারা খারাপ মানুষ ছিল, আওয়ামী লীগের দোষরা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ফুটেছে যে তাদের চেয়ারা তারা গুলি ছুটতেছে, তাদের এখন আপনারা পূর্ণ বহাল রাখছেন। তাদেরকে এখনও চাকরিচ্যুত করেন নাই, তাদেরকে এখনও মানে আসামির কাঠগড়ায় দাঁড় করান নাই, তাদের বিচার করেন নাই। তাহলে কিভাবে এটা আপনার দেশটা শান্তি শৃঙ্খলা কীভাবে রক্ষা পাবে, কীভাবে ভালো থাকবে? এগুলো কারা করতেছে, এগুলো আমাদেরকে আগে বুঝতে হবে। তো আমি যেটা বলতেছি, এইগুলো সুযোগটা করে দিচ্ছে ওয়াকারুজ্জামান। সে যদি চাইতো বাংলাদেশকে ভিন্ন পথে সুন্দরভাবে পরিচালিত করতে পারতো, কিন্তু ওই যে আমি ওটাই বললাম যে আসলে যে কোনো মূল্যেই হোক ওয়াকারুজ্জামানকে আওয়ামী লীগের পুনর্বাসন করতেই হবে। এটা হচ্ছে তার মেন মানে চেষ্টা এবং লক্ষ্য উদ্দেশ্য একটাই, এবং সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই কিন্তু 5ই আগস্ট বুকে পাথর জমা দিয়ে, কিন্তু যেটা হাসিব নাইত বলছে না একটা আপনার উপদেষ্টা হাসিব, যে বুকে পাথর চাপা দিয়ে আপনার প্রধান উপদেষ্টা হিসেবে মানে আছে আপনার ইরাকে ডক্টর ইউনূসকে, বুকে পাথর চাপা দিয়ে, এবং হাসিনাকে এই বাংলাদেশ থেকে সে নিরাপদে ভারতে পাঠিয়ে দিয়েছে কেরা? এই ওয়াকারুজ্জামান। সে হাসিনাকে কথাও দিয়েছিল যে আপনি যান, এখন পরিবেশ পরিস্থিতি খারাপ, এখন আমরা যদি আপনার কথা শুনে গুলি ছুরি তাহলে বহির্বিশ্বের কাছে বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু বদনাম হয়ে যাবে এবং আমাদেরকেও আসামি কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেই ভয়ে কিন্তু ওই দিনকে সেনাবাহিনী জনগণের উপর গুলি ছড়ে নাই, জনগণের পক্ষে দাঁড়াতে তারা বাধ্য হয়েছে এবং হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে। বিতাড়িত শুধু করে নাই, ওয়াকারুজ্জামান কথা হইতে দিয়েছিলেন হাসিনাকে যে আপনি যান, আমরা দেশের অবস্থা চেঞ্জ করে দিয়ে কোনো এক সময় আপনাদেরকে ফিরিয়ে আনবো, আওয়ামী লীগকে পুনর্বাসন করবো। সেই লক্ষ্য উদ্দেশ্য, সেই চেষ্টা প্রচেষ্টা থেকেই, সেই কথা দেওয়া থেকেই আজকে এই হাসানাত আবদুল্লাহকে, সার্জিস আলমকে এই ধরনের প্রস্তাব দিয়েছে সেনাপ্রধান। এটা বুঝতে কারো বাকি নাই। ক্লিয়ার? অতএব যারা বুঝতে পেরেছেন ভিডিও শেয়ার করবেন, সবার মধ্যে ছড়িয়ে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। কারো যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।